আজকে যে ম্যাচ হয়েছে বিপিএল এর প্রথম ম্যাচ, আজকে যে খেলা হয়েছে বিপিএল এর দ্বিতীয় ম্যাচ, এই দুই ম্যাচে দুই ধরনের ঘটনা ঘটেছে। 31 বলে 51 রানে অপরাজিত থেকে নাজমুল হোসেন শান্তর সাথে নিরবচ্ছিন্ন অবিচ্ছিন্ন জুটি করে দলকে 190 রান চেস করিয়ে জিতিয়েছেন মুশফিকুর রহিম নায়কের ভূমিকায়। মুশফিক যদি হন নায়ক, তাহলে মহানায়কের ভূমিকায় তার পার্টনার নাজমুল হোসেন শান্ত 58 বলে শতক হাঁকিয়েছেন, অপরাজিত থেকেছেন, মুশফিকের সাথে পার্টনারশিপ করেছেন, দলকে জিতিয়ে তিনিও মাঠ ছেড়েছেন। এই যে চেস করা নাজমুল হোসেন শান্ত চলে না টি-20-র যে কারো যে কোনো ইকুয়েশনে, ইভেন আমারও যখন আমরা দল গড়ি, কারা কারা থাকতে পারে 15 সদস্যের দলে, কারা কারা থাকতে পারে বাংলাদেশের টপ অর্ডারে, ব্যাটিং ডিপার্টমেন্টে কারা কারা আসলে বড় ভূমিকা পালন করতে পারে বিশ্বকাপের দলে, নাজমুল হোসেন শান্তকে আমি আপনি আমরা কেউ দেখি না। কিন্তু শান্ত আজকে যেভাবে খেলেছে, কিংবা বাতিল হয়ে যাওয়া টি-20-র কোনো ধরনের সংস্পর্শে না থাকা মুশফিকুর রহিম আজকে যেভাবে খেলেছে, যেভাবে অবিচ্ছিন্ন জুটি গড়ে 190 চেস করেছে, অনলি লুজিং 2 উইকেটস, আজকের দিনের সবচেয়ে বড় আলোচনাটা সেখানটায়। এই পারফরমেন্স যদি নাজমুল হোসেন শান্ত ধরে রাখেন, এই পারফরমেন্সের অনুবাদ যদি মুশফিকুর রহিম করেন, বিশ্বাস করুন আর নাই করুন, আজকে আমি যখন এই আলোচনাটা করছি 26শে ডিসেম্বর, আগামী 1 মাসের মধ্যে এই আলোচনা হতে বাধ্য যে এই দুজনকে, মিডল অর্ডারের জন্য মুশফিককে, টপ অর্ডারের জন্য শান্তকে যদি তারা ধরে রাখেন, বিশ্বকাপের দলে দরকার। শান্ত কিংবা মুশফিক তাদের এই পারফরমেন্স ধরে রাখতে পারবে কি পারবে না এটা গ্যারান্টেড না। তবে লিলি হুইপচিয়া বডি ওয়াশ যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার বডির ময়েশ্চার ধরে রাখতে পারবেন অন্তত 72 ঘন্টা। সেই আলোচনা হবে, সেই আলোচনা নিয়ে আপনারা অনেক বিজ্ঞাপন দেখবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। কিন্তু আজকের এই আলোচনাটা, এই মুহূর্তের আলোচনাটা টোটালটাই বিপিএল এর প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচকে কেন্দ্র করে। প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচে দুটো অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। 1 কোটি 10 লক্ষ টাকায় যে ক্রিকেটার বিক্রি হয়েছেন 110 110 লক্ষ টাকায় যিনি বিক্রি হয়েছেন নিলামে, সেই ক্রিকেটার কমিটির দলের ক্রিকেটার, যেহেতু বিসিবি চালাচ্ছে এই মুহূর্তে নোয়াখালী, তিনি 11 বলে 11-র বেশি করতে পারেন নাই। এক্সপেকটেশনস ওয়াজ স্কাই হাই। আর যেই মুশফিকুর রহিম একদম শেষে গিয়ে বিক্রি হয়েছেন, একদম লাস্টের কলগুলো যখন হচ্ছিল, ঠিক তখন মুশফিক দল পাচ্ছিল। মুশফিককে কেউ নেবে কি নেবে না এ নিয়ে যখন অনিশ্চয়তা, প্রথম পর্যায়ের অবিকৃত মুশফিক যখন বেস প্রাইজে বিক্রি হয়ে গেলেন রাজশাহীর কাছে, আমার অতি প্রিয় হান্নান সরকার যখন বললেন যে আমরা যেভাবে হোক 1 কোটি টাকা হলেও মুশফিকের জন্য রান করতাম, হয়তো তার মনে সেটা ছিল, কিন্তু আমার কিছু সন্দেহ ছিল যে শুরু থেকে তাহলে করলেন না কেন। সেটা ঘটনা যাই হোক না কেন, মুশফিকুর রহিম এন্ড অফ দ্য ডে ওই হান্নান সরকারদের কলে যখন রাজশাহীকে দল হিসেবে পেলেন, আজকে যেন প্রথম ম্যাচে সেটার একটা সুপার প্রতিদান দিলেন। 190 পেরুতে হবে জিততে হলে, ডেফিনেটলি এটা একটা চ্যালেঞ্জিং টার্গেট বাংলাদেশের ক্রিকেটারদের জন্য। বাংলাদেশের বাস্তবতায় 190 প্লাস মানে হচ্ছে আপনি যখন পরে ব্যাটিং করবেন, ওই ডিউ থাক আর না থাক আপনি ভরগায় যাবেন। 2 উইকেট যখন দ্রুত চলে যায়, আস্কিং রান রেট যখন বৃদ্ধি পায়, শেষ দিকে যখন 9 ওভারে 90-এর বেশি রানের দরকার হয়, ঠিক সেই সময়টায় আমরা দেখলাম দুজনের অসাধারণ ব্যাটিং। নাজমুল হোসেন শান্ত 50 করেছেন 34 বল খেলে, স্লো ছিলেন। 190 চেস করতে নেমে নাজমুল হোসেন শান্ত নাম্বার 3 ব্যাটার, তিনি যখন এরকম একটা ইনিংস খেলছেন যে 50 করতে 36 বল লাগিয়ে দিলেন, ঠিক তখন যারা বিরক্ত হয়েছিলেন সেই তারাই বিমোহিত হয়েছেন। পরের 50 মানে পরের 50 রান তিনি করেছেন মাত্র 22 বল খেলে। 58 বলের সেঞ্চুরিটাকে যদি আপনি 2টা 50-তে ভাগ করেন, 50 + 50 100, তাহলে আপনাকে একইভাবে 250-র খেলা বলগুলোকে ভাগ করতে হবে 36 + 22 58 58 বলস 100 রানস, স্ট্রাইক রেট 168+। হোয়াট অ্যাবাউট মুশফিকুর রহিম? একজন রাজশাহীর, আরেকজন বগুড়ার, এই দুজন মিলেই যেন উত্তরবঙ্গের দলটাকে টেনে তোলার দুর্বার দায়িত্বটা গ্রহণ করলেন। যদিও এবার রাজশাহীর নামটা দুর্বার নেই। মুশফিকুর রহিম খেললেন অমায়িক একটা ইনিংস, যে মুশফিককে নিয়ে এক্সপেকটেশন অতটা ছিল না। ওই সময়ে মুশফিক ব্যাট করতে নামলো কেন, নামানো হলো কেন, এরকম ডিসকাশন, অস্বস্তি যখন অনেকের মধ্যে ছিল। ইভেন মুশফিকুর রহিমকে বাদ দিয়ে অন্য কাউকে 11-এ রাখা যেত কিনা, নামের কারণেই কি মুশফিককে খেলানো হচ্ছে কিনা,
ওই দলে তো আরো অনেক ক্রিকেটার রয়েছেন। এরকম আলোচনা ফিসফাস যখন, ঠিক তখন নট আউট মুশফিকুর রহিম 31 বলে 51, স্ট্রাইক রেট 164, 168 আর 164, দুজন মিলে খেললেন 71 বল, রান করলেন দুজন মিলে, জুটি গড়লেন দুজন মিলে, অপরাজিত অবিচ্ছিন্ন জুটি গড়লেন 130 রানের, এবং তাতেই 2 বল আর 8 উইকেট হাতে রেখে সিলেটের বিপক্ষে ম্যাচটা জিতে নিল তাদের দল রাজশাহী। যেই সিলেটকে মনে করা হচ্ছিল 190 করার পর দে আর ইন আ সেফেস্ট প্লেস, সেই সিলেট মাত্র নিতে পারলো 2টা উইকেট। এবং সেই সিলেটের হয়ে আজকের এই ম্যাচটায় ডোবানোর ক্ষেত্রে আমার কাছে মনে হয় ম্যানেজমেন্ট একটা বড় রোল প্লে করেছে, অগ্রণী ভূমিকা পালন করেছে। আপনি যদি খেয়াল করে দেখেন যে সিলেটের ব্যাটিং অর্ডার, অনেকেই বলবেন রিয়াসাত ভাই আপনি 3 লাইন বেশি বুঝেন। ভাই আমি 3 লাইন বেশি বুঝলে আপনারা 2 লাইন কম বোঝেন। খেয়াল করে দেখবেন পারভেজ হোসেন ইমন অপরাজিত থাকলেন, 65 রান করলেন, 33 বল খেললেন, অনবদ্য একটা ইনিংস, তাই না? নট আউট থাকা সেই পারভেজ হোসেন ইমন কি আরো কিছু বল বেশি পেতে পারতো কি পারতো না? যদি আরো 10টা বল বেশি পেত, 15টা বল বেশি পেত, তাহলে আজকের স্কোরটা 190ও যে শেষ পর্যন্ত তাদের জন্য সেফেস্ট হয় নাই, সেটাকে আরেকটু সেফ জোনে নিয়ে যাওয়ার সুযোগ থাকতো কি থাকতো না? ডেফিনেটলি সেটা থাকতো। ইমনকে আপনার 4 নম্বরে নামানেন, যেন সিলেট দলটা বাংলাদেশ জাতীয় দলে পরিণত হয়েছে। ন্যাশনাল টিমে সাইফ হাসান কোথায় খেলবে, তানজিদ হাসান তামিম কোথায় করবে, নাম্বার 3-তে লিটন কুমার দাস, ইমনের জায়গাটা কোথায় হবে, সেই প্রশ্নের উত্তর মিলাতে গিয়ে নাম্বার 4-এ মিডল অর্ডারে তাকে খেলানো হয়েছে, পারফর্মও করেছেন। সিলেট যেন সেটার অনুবাদ করতে চাইলেন। যেই জাজাইকে নাম্বার 3-তে খেলানো হলো এবং নাম্বার 3-তে তিনি যে খেলতে নামলেন, যেই ক্রিকেটার আমার ইমনের থেকে তুলনামূলকভাবে অনেকাংশেই আউট অফ ফর্ম, গত 1 বছরে তিনি তার ন্যাশনাল টিমে কলই পান নাই। লাস্ট ম্যাচটা খেলেছেন গত বছরের ডিসেম্বরের 11 তারিখে। সেই ক্রিকেটারকে, যে আমরা বলি না যে আমরা আসলে অনেকটা ফরেনার প্রীতি, বিদেশি নারীরা এসে বাংলাদেশের কুলাউড়ার যুবককে বিয়ে করলে আমরা এটা বড় করে নিউজ ছাপাই, অথচ কুলাউড়াতেই অনেক ভালো ভালো ছেলে, কৃতি সন্তান, অনেক ভালো ভালো সাকসেসফুল জায়গায় গেছে, তারা কোনো সুন্দরী রমণীকে বিয়ে করলে সেটা নিয়ে আমরা নিউজ করি না। তাইওয়ান থেকে কোনো একজন প্রেমের টানে বাংলাদেশে চলে আসলে তাকে নিয়ে আমরা বিশাল হেডলাইন করি, কিন্তু বাংলাদেশে ওই তাইওয়ানের যুবকের থেকে অনেক কর্মঠ ছেলে, অনেক সুদর্শন নারীরা থাকার পরও তাদের দিকে আমরা তাকাই না। সো এই জাজাই যেহেতু বিদেশি, বিদেশ থেকে এসেছে, তাকে খেলাতে হবে। আর আমার ন্যাশনাল টিমের ইমন নাম্বার 4। ইমন যদি যেভাবে খেলেছেন, 200 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন অলমোস্ট, আর মাত্র 15টা 10টা বল বেশি পেতেন, আমার কাছে মনে হতো বা মনে হচ্ছে হতেও পারতো এটা, যে আজকের এই ম্যাচে সিলেটের যে স্কোর বোর্ডটা শেষ পর্যন্ত 190-তে গিয়ে ঠেকলো, সেটা আরো বেটার হতে পারতো। এবং সেটা হলে অন্তত একটা মিনিমাম চান্স আমরা বলতে পারতাম যে মেহেদী হাসান মিরাজের দল পেতেও পারতো। বাট আই এম ভেরি মাচ ডাউটফুল যে আসলে তারা সেই সুযোগটা পেত কিনা। মুশফিক আর শান্ত যেভাবে খেলেছে, যেভাবে ডমিনেট করেছে, যেভাবে বিল্ড আপ করেছে, যখনই প্রেসার ক্রিয়েট হয়েছে শান্ত ছক্কা মেরেছেন, 4 মেরেছেন, প্রেসারটা কমিয়ে এনেছেন। যখনই প্রেসার ক্রিয়েট হয়েছে, তাদের দুজনের ছক্কা 4-এর হিসাব কম্বিনেশনটা কতটা দারুণ ছিল যে 14টা 4, 7টা ছক্কা প্রুফ করে দেয় যে এই দুজন ক্রিকেটার জাস্ট মোমেন্টাম ক্রিয়েট করেছেন, শিফট হতে দেন নাই, প্রতিপক্ষের উপর প্রেসার ক্রিয়েট করেছেন। আজকের এই ম্যাচটায় আমার কাছে মনে হয় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে টি-20 ক্রিকেট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল নিয়ে আমার বলার কিছু নাই, অনেক আলোচনা করব সামনে, আপনারা সেগুলোর জন্য রেডি থাকেন। কিন্তু এন্ড অফ দ্য ডে যেই দুজন টি-20-তে সত্যিকার অর্থে আমরা বাতিল মনে করি, তারা দুজন পারফরমেন্স করেছে, এবং যাকে আমরা সত্যিকার অর্থেই টি-20-র গুরুত্বপূর্ণ সেটআপের অংশ মনে করি, পারভেজ হোসেন ইমন, তাকে নাম্বার 4-এ নামায় দেওয়া হয়েছে। সিলেটের এই ডিসিশন কোনোভাবেই সমর্থনযোগ্য না। আর একই সাথে মুশফিক আর শান্তকে নিয়ে যদি এই মাসের শেষে বা আগামী মাসের শেষে আলোচনা নতুন করে শুরু হয় তাদের পারফরমেন্সের কারণে, এই মাস তো শেষ হয়ে গেল, যেদেরকে আসলে দলে ফেরানো দরকার, তাহলে সেটাও খুব বেশি অমূলক হবে না। নাইম শেখ, বি কেয়ারফুল, 1 কোটি দোষ বিসিবি আপনাদের দেবে, কিন্তু ফ্র্যাঞ্চাইজি এখন আর দিবে না, এবং এটা কনফার্ম। সো নামের প্রতি এবং পারিশ্রমিকের প্রতি সুবিচার করুন। 11 বলে 11 রান, টু ব্যাট, টেক কেয়ার।